এসবি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবকদের জানাই স্বাগত। আমরা আজ দ্বাদশ শ্রেণীর একটি কবিতা বিষয়ে ভিডিও প্রকাশ করতে চলেছি। এই কবিতাটির নাম শিকার। কবির নাম জীবনানন্দ দাশ। মূল কাব্যগ্রন্থের নাম মহাপৃথিবী। জীবনানন্দ দাশ এক বৈচিত্র্যময় কবি। প্রথমত রবীন্দ্রনাথের প্রায় শেষের দিকে তাঁর আবির্ভাব। তাঁর জন্ম 1899 সালে এবং মৃত্যু 1954 সালে। 1899 সালে এই যে আবির্ভূত যে কবি, প্রায় রবীন্দ্র সমকালে তাঁর যে প্রতিভা, সেই প্রতিভা কিন্তু তেমনভাবে পাঠকের সম্মুখে প্রকাশিত হয়নি। বিশেষত সেই সময়ের যে পরিস্থিতি, জীবনানন্দ দাশের যে প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক, সেটি হচ্ছে 1928 সালে। এরপর ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, বেলা বেলা কালবেলা, সাতটি তারা তিমির, এই সমস্ত অজস্র কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন। তবে তাঁর মৃত্যুর পরে প্রকাশিত একটি কাব্যগ্রন্থ তাকে কিন্তু বলতে গেলে বাঙালির কাছে প্রায় অমর করে রেখেছেন। সেই কাব্যগ্রন্থটির নাম রূপসী বাংলা, যেখানে সনেট ধর্মী 60টি কবিতা তিনি রচনা করেছেন। এই কাব্যটি নানাভাবে বিস্ময় সৃষ্টি করে। প্রথমত কোনো কবিতাতে এখানে নামকরণ নেই। দ্বিতীয়ত এই কাব্যটি দীর্ঘদিন ধরে তিনি রচনা করেছেন এবং যিনি প্রকাশ করেছেন সেটি হচ্ছে কবির ভ্রাতা এবং কবিপুত্র। এবং দেখা যাচ্ছে এই কাব্যটি তিনি উৎসর্গ করেছেন চির প্রবহমান এই যে বাংলা এবং যে বাঙালি তাকে। দেখ, আমরা এখন জীবনানন্দ দাশের যে জীবনের পরিচয়ের থেকে তার যে কাব্য পরিচয়, সেটা একটু আমরা লক্ষ্য করতে পারি। এখন কবির এই কাব্য পরিচয় দিতে গেলে প্রথমেই দরকার যে সে সময়ে তাঁর যে জন্মস্থান বা তাঁর যে কর্মস্থান, সেই জায়গাটার পরিস্থিতি কেমন ছিল। তিনি ছিলেন যে বাংলাদেশের বরিশাল জেলার মানুষ, কিন্তু সেখানকার সেই ব্রজমোহন স্কুল এবং ব্রজমোহন কলেজ থেকে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে এলেন এবং ইংরেজি বিষয়ে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন। এবং তাঁর যে কাব্য প্রকাশিত হলো, শুধু সেই কাব্যের সঙ্গে সঙ্গে তাঁর যে কাব্যের যে প্লট, অর্থাৎ যেখানে আমরা যেটা বলি যে লিটারেচার ইজ দ্য মিরর অফ সোসাইটি, তা সে সোসাইটির অবস্থাটা কেমন ছিল, দু চারটে কথা না বললে এ কবিতার সম্পর্কে আলোচনায় প্রবেশ করা কঠিন। জীবনানন্দ দাশের যে কাব্য সময় বা তার যে জীবনের যে সময়টা, সেই সময়টা ছিল বেশ সংকটজনক। প্রথমত দেশ স্বাধীন হয়েছে, দুই হচ্ছে দেশ ভাগ হয়েছে, আর এই দেশ ভাগ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ থেকে লাখো লাখো মানুষ বিতাড়িত হয়েছে এবং তারা বাস্তুহারা, উদ্বাস্তু হয়েছে। এই উদ্বাস্তুদের যন্ত্রণা কলকাতার পথে ঘাটে সেদিন দেখা গিয়েছে। এই যে ছবিটা, অর্থাৎ উদ্বাস্তু মানুষের যে ছবি এবং এই যে ভারত ভাগের যে ছবি, তা পরিষ্কার হয়ে আছে একটি বিখ্যাত কবিতাতে। কবিতাটির নাম 1946-47। এই কবিতার মধ্যেও কলকাতার সেই সমস্যা লক্ষ্য করা যায়। এছাড়া আরও একটি ঘটনা খুবই মারাত্মক তাঁর যে জীবন পর্বে লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে 1946 সালের দাঙ্গা, অর্থাৎ কলকাতার যে রায়ট হয়েছিল। শুধু কলকাতা কেন, নোয়াখালী থেকে শুরু করে সমগ্র বাংলাতে আগুন জ্বলেছিল। এই আগুন জ্বলায়, অর্থাৎ এই যে ভাতৃঘাতী দাঙ্গা এবং এই যে রক্তাক্ত বাংলা, সেই বাংলার কবিকে ব্যথিত করেছিল। এই যে ঘটনাক্রমগুলো ছাড়াও কবির জীবনেও আবার একটি বিরাট সমস্যা ছিল যে কোথাও তিনি থিত হতে পারেননি।
না তিনি সিটি কলেজ থেকে শুরু করে রামজস কলেজ, হাওড়া গার্লস কলেজ, এমনকি তিনি জীবন বিমা, এমনকি ব্রোকারের কাজও তাকে করতে হয়েছে, তবুও তাঁর জীবনে কোথাও শান্তি স্থিতি ছিল না। এক যেন বিক্ষুব্ধ সমুদ্রের মধ্যে তিনি পড়েছিলেন। সেই সমুদ্রের উজানে তিনি বাইতে গিয়ে তিনি শেষ পর্যন্ত যে কাব্য রচনা করেছেন বা যিনি সাহিত্য উপহার দিয়েছেন সে সম্পর্কে নিজেরও খুব একটা ধারণা ছিল না যে এটাই হয়তো মানুষকে পথ দেখাতে পারে, পরবর্তী কবিদের পথ দেখাতে পারে। কিন্তু তার মৃত্যুর পর সেটি কিন্তু নিশ্চিত হয়েছে যে রবীন্দ্রনাথের পরবর্তী যুগে জীবনানন্দ দাশ একমাত্র কবি যিনি অন্য সমস্ত কবিদের পথ দেখাতে পেরেছেন। এ প্রসঙ্গে আরও দু একটি কথা বলা প্রয়োজন। সেটি হচ্ছে যে জীবনানন্দ দাশের কাব্যের মূল যে পরিবর্তনটা যেটা এলো সেটা হচ্ছে পাশ্চাত্যের যে দর্শন, বিশেষ করে আমাদের যখন ক্লাসিসিজম এবং রোম্যান্টিসিজম নিয়ে আমরা যখন ব্যস্ত ছিলাম, ঠিক সে সময়ে তিনি তার কাব্যের মধ্যে নিয়ে এলেন এক অন্য মাত্রা। সেটির নাম হচ্ছে সুরিয়ালিজম বা ফবিজম। এই যে ধ্যান ধারণা ফবিজম এবং সুরিয়ালিজমের সেটা না থাকায় সে যুগে জীবনানন্দ দাশের সম্পর্কে যে পাঠক সেটা পাওয়া খুবই দুষ্কর ছিল। শুধু সে যুগে নয়, আজও জীবনানন্দ দাশের কাব্যপাঠের পাঠক সত্যি দুষ্কর। কিন্তু কবি তো আপন মনে তিনি সাহিত্য সাধনা করে গেছেন। কোন পাঠক তাকে ভালো কি খারাপ বললেন তাতে তার কিছু আসে যায় না। এতে পাঠকের যে নিকৃষ্টতার পরিচয় পাওয়া যায়, লেখকের বা কবির উৎকৃষ্টতাতে কোনো হানি ঘটে না। এ প্রসঙ্গে আমরা জীবনানন্দ দাশের যে কাব্যের যে বৈশিষ্ট্য সে সম্পর্কে আমরা একটু কোটেশন দিতেই পারি। সেই কোটেশনটা হলো সুমিতা চক্রবর্তী, যিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, তিনি জীবনানন্দ দাশের কাব্য সম্পর্কে একটি অভূতপূর্ব ইঙ্গিত দিয়েছেন, অভূতপূর্ব বার্তা দিয়েছেন। সে বার্তাটা এরকম যে জীবনানন্দ দাশের কাব্য কবিতা পৌষের কুহেলি কুহকে আচ্ছন্ন। তার মানে সে সময়ের এই যে পৌষ মাস এবং যে প্রহেলিকা এবং সূর্য যেখানে উঠলেও তাকে বোঝা যায় না, সেই রকম একটা আবছা একটা ভাব, যেখানে বোঝা যাচ্ছে না বস্তু যে সঠিক ঠিকানা, সেই এক প্রহেলিকাময় তার কাব্য। কিন্তু সেই কাব্যকে, সেই প্রহেলিকাকে সরাতে পারলে প্রকৃত কাব্যরস উপভোগ করা যায়। তার এই কবি সত্তা সম্পর্কে নানা জনে বহু বিচিত্রভাবে সমালোচনা করেছেন। বিশেষ করে তাঁর কাব্যের বিখ্যাত সমালোচক অম্বুজ কুমার বসু, তাঁর পুস্তকটির নাম একটি নক্ষত্র আসে, অনেক নক্ষত্র নয় একটি নক্ষত্র আসে। তিনি সেখানে বলেছেন আধুনিক সভ্যতার এই শারীরিক ক্লেদ ঘন দৃষ্টিকে জেনেছিলেন জীবনানন্দ। কবিতায় সেটা ধরা দেয় প্রধানত একটি ধূসর পটে। আত্মবিলীনতার আর গদ্যে সে ধ্বংসের ছবি আসে আক্রমণময় রক্তিম ভাষায়। কিন্তু কবিতায় বা গদ্যে এর থেকে মুক্তির কি কোনো ইশারাই নেই তাঁর রচনায়? আমাদের মুক্তি কি কেবল অতীত বিলাসে? কোনো ভবিষ্যৎ নেই তাঁর? ত্রাণের জন্য আমাদের কি ভাবতে হবে? জীবনানন্দ দাশের সম্পর্কে একটি প্রবাদ রয়েছে। তাঁর সম্পর্কে বলা হয় আমরা যে সকলেই কবি নয়, কেউ কেউ কবি। আর তাঁর বিখ্যাত উক্তি আমরা তিমির বিলাসী নয়, আমরা তিমির বিনাশী হতে চাই। আর তিনি কলকাতায় যতই ভাতৃহত্যার দাঙ্গা
দেশ বিভাগের ঘূর্ণিপাক যাই হোক না কেন, তবুও তিনি কলকাতা সম্পর্কে তাঁর বিখ্যাত উক্তি, কলকাতায় একদিন তিলোত্তমা হবে। সুতরাং আজকের এই যে দুর্বিষহ যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে কলকাতা একদিন মুক্তি পাবে, এ বলেই তাঁর ধারণা। এখন আমরা কবিতাটি পাঠ করে কবিতার কয়েকটি লাইন নিয়ে আমরা আলোচনা করতে পারি। কবিতাটির নাম শিকার। এখন মানুষকে শিকার করে যাচ্ছে সে সময়। মানুষের যে সাধারণ বিবেক, তার যে মনুষ্যত্ববোধ, তার যে ভ্রাতৃত্ববোধ, সেগুলো সব ত্যাগ করেছে। মানুষ এখন যান্ত্রিক হয়ে গেছে। সেই যান্ত্রিক মানুষকে তিনি প্রতীকের সাহায্যে, চিত্রকল্পের সাহায্যে, উপমার সাহায্যে তিনি একটি হরিণের সঙ্গে তুলনা করেছেন। পার্শ্ববর্তী পরিবেশ এবং সেই সুন্দর পরিবেশের সঙ্গে একটি সুন্দর হরিণকে তিনি এই কবিতায় এনেছেন, এবং সেই হরিণকে দেখা যাচ্ছে যান্ত্রিক সভ্যতায় এবং বিজ্ঞানের বলে বলিয়ান, তাদের ওই নিষ্ঠুর অস্ত্রের সাহায্যে সেই সুন্দর বাদামি রঙের হরিণ তারা বধ করেছে। এবং সেই হরিণকে নিয়ে তারা কি করেছে না, আগুনে তার মাংস ঝলসে খেয়েছে এবং তারা নিশ্চিন্ত নিরপরাধ ঘুম দিয়েছে। এরকম একটা আঙ্গিক কবিতার মূল বিষয় রয়েছে। আমরা কবিতাটা পাঠের কিছু কিছু অংশ দেখলেই এটা অনুভব করতে পারব। শিকার, জীবনানন্দ দাশ। ভোর, আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। একটি তারা এখন আকাশে রয়েছে, পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো। কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনও। আমরা যদি রসশাস্ত্রের কথা বলি, তাহলে সেখানে দেখা যায় প্রথমে একটা চালচিত্র অঙ্কন করা হয়। সেই চালচিত্রের অঙ্কনের পর এবার সেই আমরা যাকে বলি যে মূল যে ক্যারেক্টার, মূল যে চরিত্র, তাকে তুলে ধরা হয়। তাহলে এখানে যে বন জঙ্গল এবং তার যে গাছের পাতা, প্রত্যেকটি রং। জীবনানন্দ দাশের কবিতা সম্পর্কে আরও বলা হয় যে জীবনানন্দ দাশের কবিতা চিত্রময়, তার চিত্র বর্ণময়, আর তাঁর বর্ণনাময়। সুতরাং এই অংশে প্রকৃতির একটি সুন্দর অনুপম ছবি আঁকা হয়েছে। সেই ছবির প্রেক্ষিত কি না, বর্তমান যে যান্ত্রিক সভ্যতা, মানুষের মধ্যে যে হৃদয়হীনতা, সেই হৃদয়হীনতাকে তুলে দেওয়ার জন্য প্রকৃতির কিন্তু কোনো অমলিনতার অভাব নেই। সে সবসময় সুন্দর স্বচ্ছ, সেই পরিবেশের তিনি একটি ছবি আঁকলেন। এটি একটি স্তবকের আকারে রয়েছে। দ্বিতীয় স্তবকে যদি আমরা যাই, সেখানে দেখা যাচ্ছে হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। ভেরি ইম্পর্টেন্ট লাইন, নোট ইট। তাই এই যে মানে গরম রাখার জন্য কারা জেগেছে? দেশওয়ালি, যারা কলকাতাতে বাড়ি নয় তাদের, তারা বিভিন্ন কর্মের কারণে এসেছে কলকাতায়। তারা প্রায় মাথার ছাদহীন, এবং তারা ওই শীতের রাতে নিজেদের শরীরটাকে গরম করার জন্য তারা সারা রাত আগুন জ্বেলেছে। মোরগ ফুলের মতো লাল আগুন। এই আগুনের আবার বললাম জীবনানন্দ দাশের চিত্র বর্ণময়, তাঁর কবিতা হচ্ছে চিত্রময়, তাঁর বর্ণনাময়। সেই মোরগ ফুলের মতো আগুন, মোরগ ফুল এক ধরনের গাছ, এক ধরনের ফুল গাছ, মোরগ ঝুঁটি। আর শুকনো অসত্য পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের, সে ঘুমিয়ে ঘুমিয়ে আগুন জ্বলছে। একেবারে যেন চিত্রটা এত সুন্দর, যেন যামিনী রায় যেন ছবি এঁকে দিচ্ছে, বা ভ্যান গগের ছবি, বা লিওনার্ডো দা ভিঞ্চির ছবি। তবে তারা তুলিতে ছবি এঁকেছেন, উনি কলমে ছবি এঁকেছেন, অর্থাৎ একে বলে চিত্রময়তা। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই, আর আস্তে আস্তে ফিকে হচ্ছে, অর্থাৎ সূর্য উঠছে। সুতরাং সেই যে আগুনের যে ডিপনেস, সেটা আস্তে আস্তে কমছে
হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো, ভেরি ইম্পর্টেন্ট লাইন, নোট ইট। হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। এটাকে ঠিক আমরা সঠিক ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারছি না, এই জন্য তাঁকে বলে ইন্দ্রিয়াতীত কবি। অর্থাৎ যেটা যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, সে পঞ্চ ইন্দ্রিয়ের যেটি যাকে ব্যবহার সচরাচর হয়ে থাকে সেই ইন্দ্রিয়টি এখানে ব্যবহৃত নয়। এই হৃদয় ব্যাপারটা, আর এই যে রোগা শালিকের হৃদয় আর তাকে বিবর্ণ দেখানো, হৃদয়ের বিবর্ণতা তো বোঝা যায় না, হৃদয়হীন বলে, হৃদয়বান বলে, কিন্তু রোগা শালিকের হৃদয়, এটা একটা ওই চিত্রময়তাও বটে, আবার এটা একটা সুরিয়ালিস্টিক প্রয়োগও বটে। সুতরাং সেই বিবর্ণ ইচ্ছা মানে আস্তে আস্তে তার ইচ্ছাটা হীন হয়ে গেছে। সকালের আলোয় টলমল, শিশিরে চারিদিকের বন আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। ভেরি ইম্পর্টেন্ট লাইন, নোট ইট। যে সকালবেলাটা কেমন হলো, যে সকালটা শুরু হয়েছিল ভোর দিয়ে শুরু হলো, সকাল হয়েছে, সেটা কিরম সকাল, ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। এক অপূর্ব বর্ণময় একটি সকালের তিনি বর্ণনা দিলেন, অর্থাৎ চালচিত্র পরিষ্কার রচনা হয়ে গেল। এইবার আবার সেকেন্ড ভোর, আবার একটি ভোর আছে। সারা রাত চিতাবাগিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে, ও অপূর্ব, বহু জঙ্গল বহু বন। আমরা তো রূপসী বাংলা কাব্য দেখেছি, সেখানে প্রচুর গাছ, ফণিমনসা সটিবন, সেখানে নানা রকমের পাখি। বাংলা মানেই তো চাঁদ সদাগর, হিজল গাছ, তেমনই এখানে কয়েকটি গাছের কথা আছে। প্রথমটি হচ্ছে মেহগনি, দ্বিতীয় হচ্ছে সুন্দরী, তারপর অর্জুন, এসব বড় বড় গাছ। তাকে কি হচ্ছে না, ঘুরে ঘুরে এখনও আসেনি সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্যই অপেক্ষা করছিল। এতক্ষণে যেমন পথের পাঁচালীর অপু এলো বহু বর্ণনার পর, কিংবা যখন আমরা ইছামতি উপন্যাস পড়ি তখন বহু বর্ণনার পর যেমন রাজারাম আসে, বা আমরা যদি কখনো আমরা যদি বিভূতিভূষণের আরণ্যক পড়ি, বহু বর্ণনার পরে দেখা যাচ্ছে কুন্তা আসছে, ভানুমতি আসছে, ঠিক তেমনই বহু বর্ণনার পর এইবার এলো একটা সুন্দর বাদামি রঙের হরিণ। সুতরাং তার যে অ্যাডজেক্টিভ বা তার যে সমস্ত ব্যাপারটা বলেই দিয়েছেন উনি। এই ভোরের আলোয় অপেক্ষা করছে। প্রশ্ন আসবে, কেন ভোরের আলোয় অপেক্ষা করছিল? কারণ সে বাঁচবার জন্য, তাকে হিংস্র যেন জন্তুতে যাকে আক্রমণ না করতে পারে তার জন্য সে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিল। এই রাত্রি হচ্ছে ওর কাছে খুব ভয়ঙ্কর, সাপদ প্রাণীরা তাকে বধ করতে পারে। এসেছে সে ভোরের আলোয় নেমে, এখন ভোর হয়ে গেছে, সেটা আর চিন্তা নেই, সে নেমে এসেছে। কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বলেছি জীবনানন্দ দাশের এই যে বর্ণনাময়, এই যে ইন্দ্রিয়া, এক ইন্দ্রিয়ের বিষয় অন্য ইন্দ্রিয়ে, এই যে সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর বাতাবি লেবুর মতো কচি, এই যে বিষয়গুলো। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো, সারা রাত তার জাগরণ ঘটেছে। রাত্রি জাগরণের একটা ক্লেদ, একটা তার একটা অবকাশ চাই তাকে পরিত্যাগ করার জন্য, সেই জন্য সে স্নান করতে নেমেছে। ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে। সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। জীবনানন্দ দাশের সব আছে। জীবনানন্দ দাশের যে প্রথম কবিতা, যে তখন সিটি কলেজে তিনি অধ্যাপক, সেই ক্যাম্পে কবিতায় তার কিছু শব্দ প্রয়োগ ছিল, সেই শব্দ প্রয়োগগুলো ছিল তখনকার দিনের মানুষের কাছে অশ্লীল, এবং সেই শব্দ প্রয়োগের জন্য তার চাকরি যায়। এখানেও আছে জরায়ু,
অজস্র শব্দ রয়েছে, আমি আর এখন উদাহরণ দিতে পারছি না। সেই সব উদাহরণে যদি দেওয়া যায় তাহলে দেখা যাবে আজও মানুষ কিন্তু মুখ ফিরিয়ে দেবে, কিন্তু তার গভীরে যাওয়া, সেই শব্দটার অভ্যন্তরে প্রবেশ করা, সেখানে পাঠক এখনও পারেনি। এখনও সংশয়, এখনও এসব লাইন বলতে গেলে মাথা নিচু করে বলতে হয়। ঠিক যেমন অন্ধকার কবিতায় তিনি যে সমস্ত উপমা উদাহরণ দিয়েছেন তা বললেও অসুবিধা হয়। আসলে এই হরিণ কি করতে চায়, যে হরিণীর পর হরিণীকে চমক লাগাতে চায়, অর্থাৎ তার মধ্যে একটা উৎসাহ, একটা মেজাজ, একটা উদ্দীপনা না থাকলে তো এটা সম্ভব নয়। অর্থাৎ সে একটা হরিণ, পুরুষ হরিণ, সে ওই সমস্ত স্ত্রী হরিণীদের আকর্ষণ করতে, সেই আকর্ষণ ক্ষমতা তাকে বাড়াতে হবে, সেই এনার্জি তাকে গেইন করতে হবে। এটার জন্য সে ওই জলে নেমেছে। একটা অদ্ভুত শব্দ, ভেরি ইম্পর্টেন্ট লাইন, নোট ইট। একটা অদ্ভুত শব্দ, শব্দটি কি এরপরে আসছে, কেন শব্দটা কি এবার আসবে। নদীর জল মচকা ফুলের পাবড়ির মতো লাল, এবার হয়ে গেল। এতক্ষণ আগুনের রং দেখছিলাম আমরা, কখনো কুমকুমের মতো নেই, কখনো বিবর্ণ ইচ্ছার মতো, কখনো মোরগ ফুলের মতো, আর এখন নদীর জল হয়ে গেল মচকা ফুলের মতো লাল। অর্থাৎ কী হয়েছে, একটা সাসপেন্স, যে কি শব্দ এলো। তারপরে নদীর জল রক্তাক্ত লাল রং দেখতে পাচ্ছি, আগুন জ্বললো আবার, ও বাবা, তাও এখন পরিষ্কার নয় যে কি হয়েছে ব্যাপারটা। এই যে একটা অদ্ভুত শব্দ, এ এখনও রিন রিন করছে পাঠকের মনে যে কি হয়েছে, এই শব্দটা কিসের। কিন্তু তা না বলে তিনি একের পর এক বর্ণনা দিয়ে যাচ্ছেন, এবং প্রত্যেকটা বর্ণনায় তার হচ্ছে চিত্রময়, তার প্রত্যেকটা চিত্র বর্ণময়। সেই বর্ণময় চিত্রের মধ্যে আছে উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো, একদম প্লেটে চলে এলো। আমরা এই প্লেটে চলে আসার ব্যাপারটা সেই সুকান্ত ভট্টাচার্যের একটি মোরগের কাহিনীর মতো নয়, কিন্তু এখানে সেখানে বলা হয়েছিল খাবার খেতে নয়, খাবার হিসেবে সুকান্ত ভট্টাচার্য, কিন্তু এখানে তা নয়। উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো, নক্ষত্রের নিচে ঘাট, সব অ্যারেঞ্জমেন্ট হলো। এসব অ্যারেঞ্জমেন্ট কাদের জন্য বোঝা যাচ্ছে না। কে নায়ক, কে এর গুপ্ত ঘাতক, সেই গুপ্ত ঘাতক লুকিয়ে আছে, যেন কোনো ডিটেকটিভ পার্ট এটা একটা। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, পুরনো গল্প, হত্যা, এই মানুষকে, এই যে নারকীয় প্রকৃতির প্রতি যে তাদের সবসময় বিদ্বেষ, সৌন্দর্যের প্রতি তাদের যে ঘৃণা, এই যে মানুষের এই যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি হচ্ছে গল্প, পুরনো গল্প। আর সে শুধু পুরনো গল্প নয়, হরিণের অনেক পুরনো গল্প, সে গল্প সব শেষ হয়ে গেল। হরিণের ইচ্ছা, পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছা, এই পৃথিবীতে সে রেখে দিয়ে যাওয়ার ইচ্ছা, প্রজন্মের পর প্রজন্ম তার রাখার ইচ্ছা, সব ধূলিসাৎ হয়ে গেল। সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম, নিষ্পন্দ, নিরাপরাধ ঘুম। ভেরি ইম্পর্টেন্ট লাইন, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, ভেরি ইম্পর্টেন্ট লাইন, নোট ইট। আর শেষ লাইনটা এলোমেলো কয়েকটা বন্দুক, হিম, নিষ্পন্দ, নিরপরাধ ঘুম, ভেরি ইম্পর্টেন্ট লাইন, নোট ইট। সুতরাং এই যে মানুষটা, এই যে যান্ত্রিক সভ্য মানুষ, হাতে সিগারেট আর মাথায় হচ্ছে টেরিকাটা, মানে ভালো করে চিরুনি দিয়ে সুন্দর করে পাঠ করা আছে, অর্থাৎ দেখে মনে হবে খুব সুন্দর, ভিতরে সুন্দর নয়, ভিতরে অসুন্দর, বাইরে সুন্দর। অর্থাৎ এরা সব ঘাতক, এ দেখতে মানুষ, কিন্তু এরা মানুষের মতো দেখতে, কিন্তু মানুষ নয়, এদের মনুষ্যত্ব এরা বিকিয়ে ফেলেছে। এই দুর্দিনে এখন সেই মানুষ, জীবনানন্দ দাস এই 1946-47 কবিতায় তিনি বলেছিলেন এই পরস্পর পরস্পরকে তারা সব আর চোখে দেখে। আর বোধ কবিতায় তিনি বলেছিলেন সে কেন একার মতো জলে ঘুরে ঘুরে একা কথা কয়, এই যে একা মানুষ। আবার তিনি বলছেন যে বলছে কোনো এক বিপন্ন বিস্ময়, যখন 8 বছর আগের একদিন কবিতায় তিনি বলেন যে নিয়ে গেছে তারে লাশ কাটা ঘরে, তাহলে সেই যে লাশ কাটা ঘরে তাকে নিয়ে যাওয়া হয়েছে, তার আগে যে 8 বছর সেটা কেমন ছিল। হ্যাঁ, বিপন্ন বিস্ময়, মানুষের বিস্ময়টাও আজকে বিপন্ন হয়ে গেছে। যে এই যে কবিতা পাঠ করা হলো,
এবার আমরা প্রশ্নোত্তরে চলে যাব। প্রশ্নোত্তরের মধ্যেই এই কবিতাটি বোঝাই যাচ্ছে যে আমাদের এখানে এমসিকিউ হবে, এসিকিউ হবে এবং বড় প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা প্রথমেই এসিকিউ টাইপের কিছু প্রশ্ন এখানে সুসজ্জিত করতে পারি। যেমন, ক্লান্ত বিহ্বল শরীরটাকে কিছুটা উল্লাস দেওয়ার জন্য হরিণটি কী করেছিল? উত্তর হচ্ছে নদীর জলে নেমেছিল সে কি না একটু নিজেকে আবেশ করার জন্য। সুন্দর বাদানি হরিণ নিজেকে বাঁচিয়েছিল কার হাত থেকে? চিতাবাঘিনীর হাত থেকে। বন ও আকাশকে তুলনা করা হয়েছে কিসের সঙ্গে? ময়ূরের নীল ডানার সঙ্গে। মিশরের মানবী মদের গেলাসে মুক্ত রেখেছিল কত বছর আগে? 1000 বছর আগে। কবিতায় উল্লেখিত সাপটি কি বা কোন জন্তুর কথা বলা হয়েছে? চিতাবাঘের কথা বলা হয়েছে। শিকার কবিতায় উল্লেখিত দুটি পাখির নাম বলো। একটি ময়ূরের পালক আর একটা শালিকের বিবর্ণ ইচ্ছা, তাহলে শালিক হচ্ছে। শিকারীদের গল্পগুলি কেমন ছিল? গল্পগুলি ছিল শিশির ভেজা, শিশির স্নাত। হরিণের খাওয়া ঘাস কি ছিল? আমরা জানি বাতাবি লেবুর মতো সবুজ এবং সুগন্ধি ঘাস। আগুন আবার জ্বলল, তাহলে আবার কথাটা বলা হয়েছে কেন? কারণ আগুন দুবার জ্বলেছে। একবার আগুন জ্বলেছে হরিণের মাংসকে খাবার জন্য শেষে, আর প্রথমবারে আগুন জ্বলেছিল অর্থাৎ ওই যে দেশওয়ালিরা তাদের শরীরকে গরম রাখার জন্য এটা করেছিল। আকাশের তারার সঙ্গে এই কবিতায় কার তুলনা করা হয়েছে? দুটো তুলনা আছে। একদিকে আছে গ্রামের মানে বিবাহের লগ্নে উপস্থিত কোনো গ্রাম্য সদ্য বিবাহিত মেয়ের লাজুক মেয়ের সঙ্গে, অথবা মিশরের মানবীর সঙ্গে। ভোরের আলোয় আগুনের রং কেমন হয়েছিল? ওই যে কুমকুমের মতো আর নেই, রোগা শালিকের মতো হয়েছিল। পেয়ারা ও নোনার গাছের রং কি? পেয়ারা এবং নোনার গাছের রং ছিল টিয়ার পালকের মতো সবুজ। নদীর জলের রং কেমন হয়ে গিয়েছিল? মচকা ফুলের মতো লাল। আকাশের রং কেমন ছিল? ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল এবং নীল। সারা রাত মাঠে আগুন জ্বালিয়েছিল কারা? দেশওয়ালিরা। শরীরের ধরে রাখার জন্য কারা আগুন জ্বালিয়েছিল? সেই একই প্রশ্ন উত্তর, দেশওয়ালিরা। ভোরের জন্য অপেক্ষা করছিল কে? হরিণটি। ভোরের জন্য কেন অপেক্ষা করছিল? কারণ সে চিতাবাঘের হাত থেকে বা সাপদ জন্তুদের হাত থেকে বাঁচার জন্য। কিন্তু শেষ পর্যন্ত সে বাঁচল না, সে মানুষের হাতে নিহত হলো। অর্থাৎ মানুষের এই যে কদর্য যান্ত্রিক সভ্যতার, এই যে বন্দুক যান্ত্রিক সভ্যতার লক্ষণ, এই যে টেরিকাটা, এই মানবতাহীনতার এই যে লক্ষণ, এই যে সিগারেটের ধোঁয়া, অর্থাৎ কৃত্রিম মানুষ আর তাদের যে কৃত্রিমতা এই পরিবেশকে ছিন্ন ভিন্ন করেছে, সেটা এখানে বলা হয়েছে। এবার আমরা বড় প্রশ্নের দিকে যাব। সেই বড় প্রশ্ন বলতে যাকে আমরা বলি ব্রড প্রশ্ন, যেটাতে 5 নম্বর থাকে এবং যেখানে যেটা ভাঙা প্রশ্ন হতে পারে এবং সেটি কম বেশি 150টি শব্দে উত্তর লিখতে হয়। এখানে প্রধান যদি আমরা একটা প্রশ্ন এখানে বাছি, সেটা এইরকম হবে, আগুন জ্বলল আবার। এটা শর্ট প্রশ্নেও ছিল। সেটা হচ্ছে এই আবার কথাটি বলা হয়েছে কেন? এবার আসবে উক্তিটির তাৎপর্য লেখো। তাহলে 2 + 3, এটা একটা 5 নম্বরের প্রশ্ন হবে। এবার আগুনটা দুবার জ্বলেছে সেটা বলতে হবে এবং তারপর তাৎপর্য, অর্থাৎ শেষে যখন আবার কথাটি যুক্ত হয়েছে, অর্থাৎ যেভাবে ওই শিকারীরা গুপ্ত ঘাতকেরা লুকিয়েছিল এবং তারা গুলি করে এই অদ্ভুত শব্দ করেছে, গুলি করেছে এবং তারপর তার রক্ত মচকা ফুলের মতো নদীর জলকে লাল করে দিয়েছে, সেই অংশটা একটু বর্ণনা করতে হবে। এছাড়া বলতে হবে
এই ভোরের জন্য অপেক্ষা করছিল। প্রশ্ন আসবে, কে এই ভোরের জন্য অপেক্ষা করছিল? সেই হরিণটি। কেন অপেক্ষা করছিল সেটা হলো, কে অপেক্ষা করছিল, কেন অপেক্ষা করছিল। প্রসঙ্গে প্রকৃতির যে ছবি এই শিকার কবিতাতে আঁকা হয়েছে তা বর্ণনা দাও। একটি সুন্দর 1 1 + 3 = 5 নম্বরের একটি প্রশ্ন এখানে হয়ে যাবে। এছাড়াও আমরা আরেকটি প্রশ্ন আমরা করতেই পারি যে শিকার কবিতার মধ্যে দিয়ে কবি বর্তমান যে সমাজ সেই সমাজের মধ্যে মানুষের যে মানসিকতা সেটির বর্ণনা দাও। এটা একটা 3 নম্বরের প্রশ্ন দিতে পারে এবং তার সঙ্গে বলতে পারে যে সুন্দর বাদামি রঙের হরিণ এখানে কিসের প্রতীক, সেটাও যেমন 1 নম্বর দেওয়া যেতে পারে এবং তার সঙ্গে এটাও বলা যেতে পারে যে সেই হরিণ কিভাবে আত্মরক্ষা করবার চেষ্টা করেছিল, এটাও বলা যেতে পারে। এইভাবে ছোট ছোট প্রশ্ন দিয়ে শিকার কবিতাটা আমরা 5 নম্বরের এসএকিউ এমসিকিউ আমরা তৈরি করে ফেললাম এবং এই প্রশ্নগুলো যদি সঠিকভাবে দেখা যায় এবং যদি কবিতাটা আর দু একবার পড়ে নেওয়া যায় তাহলে আশা করি এই শিকার কবিতা থেকে কোনো প্রশ্ন এলে তার উত্তর দিতে আমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা সকলে ভালো থাকবে।